নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক কানাই বসু রচিত নামৈব কেবলম। রবিবারের অপরাহ্ন উঠোনের মধ্যস্থলে দাঁড়িয়ে ঊর্ধ্ব মুখে বেলঘরিয়ার গণেশ উকিল হাঁকলেন। কোথায় গেলে গো, ওপরে নাকি? ওপর থেকে সাড়া এলো না। এলো স্নানের ঘর থেকে। এই যে আমি, কি হয়েছে? গণেশবাবু বদ্ধ দ্বারকে বললেন, তবেই হয়েছে। তুমি বুঝি কলে ঢুকেছ? তাই তো, তা চট করে এসো, মানে জামাই এসেছে বুঝলে, বড্ড তাড়াতাড়ি। চট করে একটু চাটা করে দাও, এক্ষুনি চলে যাবে। তারপর কন্যাকে ডেকে বললেন, ওরে বিনু, গেলি কোথায়? একটু জল চড়িয়ে দে মা চট করে, আর কিছু খাবার আনতে দে বংশীকে। চট করে বললেই পিতার জামাইয়ের জন্য জলযোগ প্রস্তুত করতে ব্যগ্রতা প্রকাশ করবে এমন নির্লজ্জা কন্যা বিনীতা নয়। গণেশবাবু বৈঠকখানায় প্রবেশ করলে সে ধীরে ধীরে কেটলি নিয়ে রান্নাঘরের দিকে গেল। বৈঠকখানার যে জানলাটি বাড়ির ভেতর দিকে আছে সেটা বন্ধ থাকলেও তার পাশ দিয়ে যাবার সময় বিনীতার মাথা নিচু হয়ে এলো। তার বিবাহ বেশি দিন হয়নি এবং এ বাড়ির জামাতা শ্বশুরবাড়ি ঘন ঘন আসেন না। বিনীতা শেষ পত্র যা পেয়েছে তাতে শীঘ্র আসবার চেষ্টা করার বেশি আর কিছু আশার বাণী ছিল না। মিনিট 10 পরে গণেশবাবু ভাঁড়ার ঘরের দ্বারের কাছে দাঁড়িয়ে বললেন, আরে কি করেছিস? এত খাবার আনিয়েছিস কেন রে? বিনীতা নতমস্তকে চায়ের কেটলিতে চামচ নাড়ছিল, নিরুত্তরে নাড়তেই থাকল। ঘরের ভেতরে গৃহিণী বস্ত্র পরিবর্তন করছিলেন। তার অদৃশ্য কণ্ঠ শোনা গেল, বাজে বকো না বাবু, ও আনাতে যাবে তোমার জামাইয়ের জন্য খাবার? আমি আনিয়েছি। আরে তা সে যেই আনাও, এত বেশি আনাবার দরকার কি ছিল? চাপা গলায় পূর্ণিমা দেবী ঝঙ্কার দিলেন, তুমি চেঁচিও নাও তো, শুনতে পাবে। বেশি আবার কোথায় দেখলে? এরকমই দেওয়া যায়? অসহায় দৃষ্টিতে গণেশবাবু শালপাতার বৃহৎ ঠোঙার দিকে চেয়ে রইলেন। পূর্ণিমা দেবী কন্যার পাশে এসে উবু হয়ে বসে বললেন, যা বিনু, তুই ওপরে যা, বড় ঘরটা একটু গুছিয়ে রেখে কাপড়টা বদলে ফেল। সেই নতুন ডুরেখানা পরিস, আমার আলমারিতে সামনেই আছে। বলে অঞ্চল প্রান্ত থেকে চাবির রিং খুলে বিনীতার হাতে দিয়ে নিজেই কাপডিশ টেনে নিলেন। মন্থর পদে বিনীতা বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিনীতা শুনল পিতামাতার আলাপ। আরে ওই হয়েছে হয়েছে, চট করে খাবারগুলো গুছিয়ে দাও, অনেক দূর যেতে হবে ওকে, তার উপরে আবার ট্রেনের সময়। রাখো বাপু তোমার চট করে। তোমার চট করে শুনে কাজ করলে তো আমার চলবে না। রোজ তো আর তোমার বাড়ি খেতে আসছে না। আর এক্ষুনি যাবে বললেই যাবে? বিনু ঘরটা পরিষ্কার করে দিক, ওপরে নিয়ে গিয়ে বসাও। পিতা কি বললেন তা বিনীতা শুনতে পেল না। ততক্ষণে সে ওপরে উঠে গেছে, কিন্তু মায়ের উচ্চকণ্ঠ কানে এলো, কি যে বকো তুমি তা বুঝি না। তোমার যত অনাচিষ্টি কথা। ওপরে নিয়ে যাবে না তো কি? বাইরের ঘরের থেকেই জল খাইয়ে বিদায় করে দেবে নাকি? ক্ষিপ্র হস্তে গৃহসজ্জায় যথাসম্ভব পারিপাট্য এনে বিনীতা পাশের ঘরে গেল কাপড় বদলাতে। আলমারি খুলে কয়েক মুহূর্ত কি চিন্তা করল। তারপর নিজের হাতে বোনা নতুন পশমের আসনখানি বের করে বড় ঘরে ভালো চেয়ারখানিতে পেতে দিয়ে গেল। এই আসনটি যে একটি বিশেষ ব্যক্তির জন্যই বুনতে আরম্ভ করেছিল, তিনি ব্যতীত আর কারো দ্বারা এটি প্রথমে যাতে ব্যবহৃত না হয় এই জন্য এতদিন এটি বের করা হয়নি। নতুন কাপড় পরে দর্পণের সামনে দাঁড়িয়ে মুখে স্নো ঘষতে ঘষতে বিনীতা আপন মনে হেসে উঠল। বাইরের ঘরে নতুন জামাতার অভ্যর্থনা করবার কল্পনা এক তার পিতার দ্বারাই সম্ভব। সাধ করে কি মা এত রাগ করেন? এ কি তাঁর আদালতের কোনো বন্ধু এসেছেন যে বাইরে বসে এক বাটি চা
আর দুটো মিষ্টান্ন খেয়েই চলে যাবেন, ভেতরে আসবার প্রয়োজন নেই। সিঁড়িতে জুতোর শব্দ পেয়ে বিনিতা দ্বার বন্ধ করে দিল। রুদ্ধদ্বার নির্জন কক্ষে নববস্ত্র পরিহিতা বিনিতা লজ্জায় ঘেমে উঠল, কিন্তু লোভ সম্বরণ করতে পারল না। বন্ধ দরজার একটি পাল্লা 1 ইঞ্চি পরিমাণ খুলে সেই ফাঁকটুকুতে একটি চোখ রেখে সে দাঁড়াল। ঘরের সামনেই বারান্দা, সেই বারান্দা দিয়েই বড় ঘরে যাবার পথ। কি কথা হচ্ছিল কে জানে। গণেশবাবুর কণ্ঠই কানে এলো, অপরপক্ষ সম্পূর্ণ নীরব। বিনিতা ঠোঁট উল্টে ভাবল, পুরুষ মানুষ কত ভণ্ডামিই জানে। প্রয়োজন হলে সুশীল সুবোধ সাজতে তাদের সমকক্ষ আর কেউ নেই। ক্রমে 4 পায়ের শব্দ ও কণ্ঠস্বর নিকটবর্তী হল, এবং হাস্যবদন গণেশবাবু একচক্ষু বিনিতার দৃষ্টিরেখা ভেদ করে চলে গেলেন। নির্নিমেষে বিনিতা চেয়ে রইল। মুহূর্ত পরেই গণেশবাবুর জামাই এক পলকের জন্য দেখা দিয়েই অদৃশ্য হলেন। এক পলকের দেখাই যথেষ্ট। সমস্ত হৃদয় মন একটিমাত্র চক্ষু তারকায় সন্নিবিষ্ট করলে সেই চক্ষু যা দেখে, সহস্র আঁখি ইন্দ্র তত দৃষ্টিশক্তি ধরেন কিনা সন্দেহ। কুরু রাজকুমারদের অস্ত্রশিক্ষার পরীক্ষায় অর্জুন নিশ্চয়ই এক চক্ষু মুদ্রিত করে অপর চোখের দ্বারাই লক্ষ্য স্থির করেছিলেন। বিনিতার একাগ্র এক চোখে এক পলকের দেখাই যথেষ্ট, তাতেই তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু তথাপি 2 চোখ দিয়ে না দেখলে কম্পমান হৃদয় মানে না। রুদ্ধশ্বাসে বিনিতা একটি কবাট খুলে মাথা বাড়িয়ে দিল। গণেশবাবুকে দেখা গেল না। দ্বিতীয় ব্যক্তি সেই মুহূর্তে ঘরে প্রবেশ করছিলেন। তার মুখের ও দেহের এক পার্শ্বমাত্র দৃষ্টিগোচর হল। দ্রুত মাথা টেনে নিয়ে বিনিতা দ্বারে অর্গল লাগিয়ে দিল। ঘরমাক্ত দেহেও তার শীত বোধ হতে লাগল। কাঁপতে কাঁপতে নতুন শাড়ির মায়া ভুলে ধূলিসংকুল পাপোশের উপরই সে বসে পড়ল। ক্ষণপরেই পদশব্দে বুঝল বংশী ভৃত্য চা ও জলখাবার পরিবেশন করে গেল। প্রায় 8 ঘণ্টা কাল অতিবাহিত হয়েছে। গণেশবাবু বাড়ি নেই, অতিথিকে এগিয়ে দিতে গেছেন। নিচে ভাঁড়ার ঘরের সামনে দাওয়ার ওপর পূর্ণিমা দেবী বসে আছেন। বিশ্বের গাম্ভীর্য তাঁর মুখে মাখানো। অতিথি বিদায়ের পূর্বে যা ঘটেছিল তা এইরূপ। সিঁড়িতে পদশব্দ শুনে পূর্ণিমা দেবী সিঁড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন, ধনী সন্তান জামাতাকে সম্ভাষণ করবার জন্য এবং অনুরোধ করবার জন্যও বটে, যেন জামাতা রাত্রিবাস না হোক, অন্তত রাত্রি ভোজটা এখানেই সেরে যান। আজ কি না গেলেই নয় বাবা, রাত্রিরে না হয় খাওয়া দাওয়াটা করে যেওক্ষণ। গরিব শ্বশুরের বাড়ি কতদিন পরে এলে। সন্ধ্যার অন্ধকারে দূর থেকে তার নজর চলে না। গণেশবাবুর পশ্চাৎবর্তী জামাতা একেবারে তাঁর সম্মুখীন হবার পূর্বে তিনি তাকে দেখতে পাননি, কিন্তু সম্মুখীন হবার পর সম্ভাষণ আর অগ্রসর হয়নি। এ বয়সে এবং এই বাতপুষ্ট দেহে যতটা সম্ভব চঞ্চল চরণে পূর্ণিমা দেবী সরে গিয়েছিলেন। অতিথি সহ গণেশবাবু অপেক্ষা করেননি। বিনিতা উপরের বারান্দাতেই দাঁড়িয়ে আছে, দৃষ্টি বড় ঘরের ভেতর নিবদ্ধ। ঘরের ভেতর অন্যান্য আসবাবের মধ্যে একটি ছোট টেবিল ও একখানি গদিমোড়া চেয়ার আছে। টেবিলে শুভ্র আবরণীর ওপর চায়ের কাপ, ডিশ, খাবারের রেকাবি, জলের গ্লাস ও পানের ডিবে। চেয়ারে একটি সুদৃশ্য নতুন পশমের আসন। আসনখানি বিপর্যস্ত, স্থানে স্থানে কৃষ্ণবর্ণ কি চূর্ণ পড়ে আছে। একধারে হরিদ্রাভ সিক্ত দাগ, বোধ করি চা পড়ে থাকবে। শুভ্র পশমের উপর চায়ের কলঙ্ক কখনো মোচন করা যাবে কিনা সন্দেহ। উৎকৃষ্ট আসনের পানে চেয়ে চেয়ে বিনিতার চোখ জ্বালা করতে লাগল, তথাপি সে আসন থেকে দৃষ্টি ফেরাতে পারল না। আরও কয়েক মিনিট পর নিচে পরিচিত চটি জুতোর শব্দ পেয়ে বিনিতার চমক ভাঙল। কখন যে চোখে জল ভরে এসেছিল খেয়াল ছিল না। তড়িতে চোখ মুছে ঘরের ভেতর থেকে আসনখানা এনে উঠোনে ফেলে দিল। তারপর টেবিল পরিষ্কার করতে প্রবৃত্ত হল। উঠোনে দাঁড়িয়ে গণেশবাবু দেখে নিরতিশয় বিস্ময় বোধ করলেন। ব্যস্ত হয়ে বললেন, আহা, এই নতুন আসনখানা কাদায় পড়ে গেল যে,
ও বিনু, চট করে আয় মা। বিনিতা চট করে বা ধীরে ধীরে কোনো গতিতেই এলো না। ঘরের ভেতর থেকে নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ, ওটা আমিই ফেলেছি, ওটা কাচতে হবে। গণেশবাবু আসনখানি নিজেই ওঠাতে যাচ্ছিলেন। দ্রব্যটি যে তার কন্যার কত প্রিয় ও যত্নের তা তাঁর অজ্ঞাত ছিল না। কিন্তু বিনিতার উত্তর শুনে আর অগ্রসর হলেন না। সদ্য প্রস্তুত পশমের আসন কাচবার কি প্রয়োজন হতে পারে তা তাঁর মাথায় এলো না। কিছু বলবার জন্যই হোক বা বিস্ময়ের আধিক্যেই হোক গণেশবাবু মুখ খুলেছিলেন, কিন্তু বাক্য নির্গত হল না, অথবা হয়ে থাকলেও তার শ্রুতিগোচর হল না, কারণ তৎপূর্বেই পূর্ণিমা দেবী মুখ খুলেছিলেন। কেতাবি ভাষায় বলে বাক্যবান, কিন্তু কেতাবের বাইরের অভিজ্ঞতা যাঁদের আছে তাঁরা জানেন ওটা শব্দশাস্ত্রের অলঙ্কার ব্যতীত আর কিছুই নয়। মধ্যবয়স্ক ভদ্রলোকের প্রেমের সংসার হলে পতিব্রতা মধ্যবয়স্কা পত্নীর মুখে প্রিয়তম নির্বোধ পতির উদ্দেশ্যে যে বাক্য শোভা পেয়ে থাকে, পূর্ণিমা দেবী তাই ব্যবহার করছিলেন। তাতে গণেশবাবুর অঙ্গ ক্ষতবিক্ষত হয়নি, কারণ বাক্য সত্য সত্যই বাণ নয়, কর্ণেই প্রবেশ করে, চর্মে আঘাত করে না। মর্ম দৃষ্টিগোচর হয় না, সে সম্বন্ধে মত প্রকাশ করা দুরূহ। সোমবারে আলিপুরের জজ আদালতে শ্বশুর জামাইয়ের সম্পর্ক ছেদ হয়ে গেল। আদালত বললে ভুল বোঝবার সম্ভাবনা, হলো আদালতের লাইব্রেরি কক্ষে। দীর্ঘ টেবিলে নিজের অভ্যস্ত চেয়ারে বসে গণেশ উকিল সংবাদপত্র পাঠ করছিলেন। অর্থাৎ একখানি সংবাদপত্র খুলে নিমিলিত নয়নে ইলেকট্রিক পাখাতাড়িত ও 100 ব্যক্তির নাসিকা শোধিত বায়ু সেবন করছিলেন। যেমন জনাকীর্ণ শহরই আত্মগোপন করবার প্রকৃষ্ট স্থান, তেমনি একটানা বিচিত্র কোলাহলের মধ্যে তন্দ্রা উপভোগ করবার চমৎকার সুবিধা আছে, তা উকিলবাবুরা ও স্কুল মাস্টারমশাইরা জানেন। একসময় এক স্থূলদর চাপকান পরিহিত ভদ্রলোক এসে গণেশবাবুর বিপরীত দিকের চেয়ার টেনে নিয়ে বসলেন। তারপর পকেট থেকে অ্যালুমিনিয়াম নির্মিত একটি ফিল্মের কৌটো বের করে তা থেকে বিরাট এক টিপ নস্য নিয়ে দুটি সুপ্রশস্ত নাসারন্ধ্রে প্রবেশ করিয়ে দিলেন। অর্ধেক নস্য স্থানাভাবে ঝরে পড়ল চাপকানের ও টেবিলের ডানা স্থানে। নস্যবর্ণের একখানা রুমাল নিয়ে নাক মুখ ঝেড়ে নিয়ে ভদ্রলোক বললেন, দিব্যি বাড়িটি করেছ হে, ছোট হলেও চমৎকার ফাঁকার উপর, বুঝলে? বলে এপাশ ওপাশ চেয়ে ঈষৎ ঘাড় নাড়লেন। কিন্তু কোনো পাশ থেকেই এমন লক্ষণ দেখা গেল না যে তার মন্তব্য কারো কর্ণে প্রবেশ করেছে। দুপাশে যে সকল উকিলবাবুরা তাস হাতে বা শুধু হাতে কলরব করছিলেন, তাঁরা কলরব করতেই থাকলেন। ভদ্রলোক তখন দুপাশ ছেড়ে দিয়ে সম্মুখ পানে চেয়ে বললেন, এই কাল বাড়ি ফিরতে কিন্তু বড্ড রাত হয়ে গেল, বুঝলে শ্বশুর? তোমাদের ওখান থেকে বেরিয়ে প্রায় ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছি, কিন্তু ওই ছেলের বাপটা একেবারে কসাই। আজ সকালে ঘটক এসেছিল, সালা দরজা হেঁকেছে, বুঝলে? আর কি হে শ্বশুর, ঘুমুচ্ছ নাকি? তন্দ্রাজড়িত স্বরে গণেশবাবু বললেন, হ্যাঁ তা তো বটেই। বলে একবার চোখ খুলে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কিসের কথা হচ্ছিল? উত্তরের অপেক্ষা না করে গণেশবাবু পুনরায় চোখ বুঝলেন। নস্যি নেওয়া ভদ্রলোক বললেন, আরে বেশ ঘুম দিয়ে নিলে, বাহ। না না, ঘুমবো কেন? বলে গণেশবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন এবং সংবাদপত্রের পাতায় দৃষ্টিক্ষেপ করে বললেন, মানে ওই কাল রাত্রিরে ঘুম হয়নি বললেই হয়। তার উপর মেয়েটার জ্বর নাকি হয়েছে বললে রাত্রিরে কিছু খেলে না, ওই তাই ভাবছি। ভাবনার ভারে মাথাটি তার পুনরায় বুকের ওপর ঝুঁকে এলো। কিন্তু ওই বাপটা যাই হোক, ওই ছেলেটিকে দেখলে মন্দ নয়, খাঁইটা যদি একটু কমে তাহলে মনে করছি ওইখানেই। কি বলো শ্বশুর? সহসা গণেশবাবুর চেতনা পূর্ণ জাগ্রত হলো। মাথা তুলে চিৎকার করে বললেন, এই খবরদার বলছি। অপ্রত্যাশিত আকস্মিক বিস্ফোরণে ভদ্রলোক চমকিত হলেন। পেছনে চেয়ে দেখলেন, কিন্তু আক্রমণের পাত্র কাউকে দেখতে পেলেন না। বললেন,
আরে আরে স্বপ্ন দেখছো নাকি? আফিংটা কমিয়ে ফেলো বুঝলে শ্বশুর। গণেশবাবু পুনরায় গর্জন করে উঠলেন, ফের ভালো হবে না বলছি জামা। ওর নাম কি? ওই দাশু। দাশরথীবাবুর বিস্ময় এবার তাঁকে অবাক করে দিল। গণেশ উকিলের ক্রোধ তাঁর কাছে যত বিস্ময়জনক ঠেকল, তার থেকেও রহস্যময় লাগল তার মুখের দাশু সম্বোধন। কয়েক মুহূর্ত নীরব থেকে দাশু উকিল বললেন, আরে হঠাৎ খেপে গেলে নাকি হে? আরে কি হলো বলো তো তোমার? সেই কয়েক মুহূর্তে গণেশবাবুর উত্তেজনা শীতল হয়ে এসেছিল। অপেক্ষাকৃত সহজ সুরে কিন্তু গম্ভীরভাবে বললেন, হয়নি কিছু, কিন্তু বয়স হয়েছে, তোমারও বটে আমারও বটে। দাশরথীবাবু বললেন, হ্যাঁ তা তো হয়েছেই ভাই, কিন্তু আমি তো আর বয়স ভাঁড়িয়ে চুলে কলপ দিয়ে বেড়াচ্ছি না। বয়সের নিদর্শন শিরোধার্য করে রেখেছি, এই দেখো। বলে দাশুবাবু নিজের কেশ বিরল পাকা মাথাটিতে হাত বোলালেন। গণেশবাবু সেই দিকে চেয়ে বললেন, বয়স হয়েছে তা মানছ তো? তাহলে এখন থেকে মনে রেখো আমার নাম গণেশ, আর আমিও মনে রাখতে চেষ্টা করব তুমি দাশু। ছি 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 ছি। কাকে এই ধিক্কার তা দাশরথী উকিল বুঝলেন না, কিন্তু সে বোঝবার চেষ্টা না করে তিনি বিস্ফারিত নেত্রে ভাবতে লাগলেন, গণেশের নাম গণেশ এবং তার নাম দাশু। কথাটা বোধ করি তাঁর শক্ত ঠেকল, তাই মাথায় হাত বুলোতে বুলোতে চিন্তার আবৃত্তি করে বললেন, তোমার নাম গণেশ আর আমার নাম দাশু, কেন বলো তো? এ প্রশ্ন করার তাঁর প্রয়োজন আছে। তরুণ বয়সের বাচালতায় কবে তাঁরা দুই বন্ধু পরস্পরের কাছে নাম হারিয়ে শ্বশুর জামাইয়ে পরিণত হন তা গবেষণার বিষয়। নাম ছেড়ে বন্ধুকে শ্বশুর বলে ডেকে একদা কি রসিকতা সৃষ্টি করেছিলেন তা সে যুগের দাশরথী জানতেন। এ দাশু উকিলের মনে পড়ল না। স্মরণশক্তি গণেশবাবুরও যে ভালো আছে তা নয়। গতরাত্রে প্রবল ও একতরফা দাম্পত্য আলাপের মধ্যে বাক্যহীন গণেশ উকিল অনেক চেষ্টা করেও স্মরণ করতে পারেননি কি উপলক্ষে তিনি দাশুকে প্রথম জামাই সম্বোধন করেছিলেন। উপলক্ষ যাই থাকুক, এ সম্বোধনে অর্থ ছিল না কিছুই, কিন্তু অনর্থ যে এতখানি থাকতে পারে তা তখন কে ভেবেছিল? অবশ্যই তখন কন্যা জন্মগ্রহণ করেনি, সম্ভবত গৃহিণীও আসেননি। তারপর কত দীর্ঘকাল কেটেছে। এই দীর্ঘকালের অভ্যাসের ফলে গণেশবাবুর একবারও মনে হয়নি যে বাইরে যা কেবল নাম ছাড়া আর কিছুই নয়, অন্তঃপুরে বললে তাই কি বিষম অশোভন শুনতে হয়, বিশেষত যে অন্তঃপুরে বিবাহিতা কন্যা বর্তমান। ছি ছি ছি। ব্যাপার শুনে দাশরথীবাবুও দাঁতে জিভ কাটলেন। মেয়ের জন্য বেলঘড়িয়ায় পাত্র দেখতে গিয়েছিলেন। সেখানে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার নির্বন্ধ এড়াতে না পেরে তাঁর গৃহে আধ ঘণ্টা কাল কাটানো অবশ্যই অপরাধ নয়, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই অপরাধ যেন কোথায় একটা হয়ে গেছে। তারই লজ্জায় বৃদ্ধ দাশরথী অতিশয় ম্রিয়মাণ হলেন। অতঃপর আদালত শুদ্ধ লোক সবিস্ময় শুনল দাশু উকিল বলছেন, বুঝলে গণেশ। গণেশ উকিল বলছেন, কি বলো? হ্যাঁ ওর নাম কি? দাশু।